আজকে আমাদের আলোচ্য বিষয় হবে পূর্ণবর্গ নয় এমন সংখ্যাকে কত দ্বারা গুণ অথবা ভাগ করলে সংখ্যাটিকে পূর্ণবর্গ করা যায়। এটা এইটা কিভাবে আমরা নির্ণয় করব সেই পদ্ধতিটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আজকে আমাদের বিষয়টা কি? আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে পূর্ণবর্গ নয় এমন কোন সংখ্যাকে কত দ্বারা বা ন্যূনতম কত দ্বারা গুণ অথবা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি বা বুঝে নেওয়ার চেষ্টা করি যে পূর্ণবর্গ সংখ্যাটা কি। এরপর আমরা পদ্ধতিটা শিখব কিভাবে আমরা এটা নির্ণয় করব যে ঠিক কোন সংখ্যাটি দ্বারা ওই সংখ্যাটিকে গুণ অথবা ভাগ করতে হবে। তাহলে আমরা প্রথমে জেনে নিচ্ছি পূর্ণবর্গ সংখ্যা কি। যেমন আমরা দেখি 12 আর এখানে লিখলাম 36, এখানে লিখলাম 12 আর এখানে লিখলাম 36। আচ্ছা, একটা বিষয় খেয়াল করি, আমরা যদি 12 এর গুণনীয়ক গুলো বের করি, 12 এর গুণনীয়ক বা মৌলিক গুণনীয়ক বের করি। আচ্ছা, বের করি আমরা 2 তাহলে হবে 6, 2 তাহলে হচ্ছে 3। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 2 গুণন 2 গুণন 3, 2 গুণন 2 গুণন 3। আচ্ছা, এটা তো 12 হলো। এখন হলো 36 এর মৌলিক গুণনীয়ক বের করি। আর মৌলিক গুণনীয়ক কি এটা তো আমরা জানি, তারপরেও আমরা আজকে একটু আলোচনা করে নেই। মৌলিক গুণনীয়ক হচ্ছে এমন ধরনের গুণনীয়ক যেটা কিনা মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে সেই সংখ্যাটি যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাটি বা যে সংখ্যার গুণনীয়ক সেটা হলো নিঃশেষে বিভাজ্য। যেমন এই যে এখানে আমরা গুণনীয়কটা বোঝার চেষ্টা করি। 2 দ্বারা 12 নিঃশেষে বিভাজ্য, 3 দ্বারাও। তাহলে 2 এবং 3 হচ্ছে 12 গুণনীয়ক। এবং আমরা যদি একটু খেয়াল করি 2 এবং 3 কিন্তু মৌলিক সংখ্যা। 2 এবং 3 মৌলিক সংখ্যা এবং 2 এবং 3 দ্বারা 12 নিঃশেষে বিভাজ্য। তাহলে 12 এর মৌলিক গুণনীয়ক হবে 2 এবং 3। এই হচ্ছে মৌলিক গুণনীয়কের ধারণা। এখন আমরা 36 এর মৌলিক গুণনীয়ক বের করার চেষ্টা করি। তাহলে এখানে আমরা কি করব? 2 নিব, তাহলে এখানে হচ্ছে 18, তারপরে এখানে 2, তাহলে 9, তাহলে এখানে যদি আমরা 3 নেই 3। আচ্ছা, এখন আমরা এটা লিখি 2 গুণন 2 গুণন 3 গুণন 3। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে 2 3 গুণ করলে কত হয়? 6 হয়। আবার এই 2 আর 3 গুণ করলে 6 হয়। তাহলে আমরা কি লিখতে পারবো? 6 গুণন 6 কিংবা 6 এর উপরে স্কয়ার, এটা আমরা কিন্তু লিখতে পারবো। 36 মানে 6 গুণন 6 অর্থাৎ 6 এর উপরে স্কয়ার। তাহলে এই 36 হচ্ছে পূর্ণবর্গ। 36 কে আমরা পূর্ণবর্গ বলতে পারি। কিন্তু 12 এর ক্ষেত্রে দেখি, এটা 2 আর 2 গুণ করলে 4 হয়, এটা 3 না, হয় না। তারপরে 2 আর 3 গুণ করলে 6 হয়, 2 আর 3 গুণ করলে 6। আচ্ছা, লিখি আমরা 6 গুণন 2। এই যে এখানে যে আসলো 36 এ 6 গুণন 6 অর্থাৎ একই সংখ্যাকে দুইবার গুণ করছি, গুণ করে 36 আমরা মিলাতে পারছি। একই সংখ্যাকে দুইবার গুণ করার মাধ্যমে 36টা দাঁড় করানো যায়। কিন্তু এই 12 কে আমরা কি দেখলাম? একই সংখ্যা দুইবার গুণ করে 12 আনা যাচ্ছে না। যেমন এখানে তো আমাদের গুণনীয়ক আসছে কি 2 2 3, এটা হচ্ছে মৌলিক গুণনীয়ক। আমরা যদি 2 আর 2 গুণ করি তাহলে হয় 4, 4 গুণন 3 12 হলো না। হয় 4 গুণন 4 বা 3 গুণন 3, কিন্তু 4 গুণন 4 এর কত হয়? 16 হয়। 3 গুণন 3 এ 9 হয়, 12 হয় না। এখন দেখি আমরা 3 আর 2 গুণ করলাম, তাহলে হলো 6, 6 গুণন 2 তাহলে কত হয়? 12 হয়। 6 গুণন 2 কত হয়? 12 হয়। আচ্ছা, তাহলে 2 গুণন 2 4 হয়, 6 গুণন 6 36 হয়। অর্থাৎ 12 কে কোনোভাবেই আমরা একই সংখ্যা দুইবার গুণ করে মিলাতে পারতেছি না, বা আসতেছে না, বা আসে না। তাহলে 12 পূর্ণবর্গ নয়। তাহলে আমরা কি বলতে পারবো? এটা হচ্ছে পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ নয়। এই হচ্ছে পূর্ণবর্গ এবং পূর্ণবর্গ নয় এমন সংখ্যার ধারণা। তাহলে আমরা কি পূর্ণবর্গের ধারণাটা কি পেলাম? তাহলে আমরা পূর্ণবর্গের ধারণাটা যেটা পেলাম সেটা আমরা যদি এখন
আর একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করি। যেমন 1 গুণন 1 সমান সমান 1, তাহলে একই সংখ্যা দুইবার গুণ করলাম 1 পেলাম। 2 গুণন 2 সমান সমান 4, একই সংখ্যা দুইবার গুণ করছি করে 4 পেয়েছি। তারপরে 3 গুণন 3 সমান সমান 9, তাহলে একই সংখ্যা দুইবার গুণ করে 9 পেলাম। আচ্ছা, এখানে কি এভাবে লিখতে পারবি? লিখতে পারবো। 1 স্কোয়ার, তারপর হচ্ছে 2 স্কোয়ার, তারপরে 3 স্কোয়ার। স্কোয়ার মানে কি? এখানে যদি স্কোয়ার থাকে তাহলে একই সংখ্যাকে দুইবার গুণ করতে হয়। এখানে স্কোয়ার আছে তাহলে একই সংখ্যাকে দুইবার, এখানে স্কোয়ার আছে একই সংখ্যাকে দুইবার গুণ করা হলো। করে আমরা এখানে কি পেলাম? 1 4 9। তাহলে এই যে সংখ্যাগুলো, এই ধরনের সংখ্যাগুলোই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ 1 4 9। এখন যদি আমরা একটু ধারণাগুলো ব্যবহার করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা লিখতেই পারবো 1 4 9, তারপরে 16 25 36। এই সংখ্যাগুলো সবগুলো হচ্ছে পূর্ণবর্গ। কেন? 1 একের উপর স্কোয়ার দিলে 1 হয়, 2 এর উপর স্কোয়ার দিলে 4, 3 এর উপর স্কোয়ার দিলে হয় 9, 4 এর উপর স্কোয়ার 16, 5 এর উপর স্কোয়ার 25, 6 এর উপর স্কোয়ার 36। তাহলে এই যে সংখ্যাগুলো সবগুলো কি হচ্ছে? পূর্ণবর্গ সংখ্যা। এটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার ধারণা। এখন কথা হচ্ছে যেগুলো সংখ্যা পূর্ণবর্গ নয় সেই সংখ্যাগুলোকে ন্যূনতম মানে মিনিমাম কোন সংখ্যা দ্বারা গুণ করলে বা কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সেই বিষয়টাই আজকে আমরা শিখব। আচ্ছা, তাহলে আমরা একটি উদাহরণের সাহায্যে প্রথমে এই বিষয়টা বোঝার চেষ্টা করি। যেমন আমরা যে প্রথমে যে আলোচনার বিষয় ছিল 12, আমরা 12 দিয়েই বিষয়টা বোঝার চেষ্টা করি। 12, এখন আমরা লিখলাম 12। আচ্ছা, এখন আমরা 12 এর মৌলিক গুণনগুলো বের করি। 2 দিয়ে ভাগ করলে হয় 6, 2 দিয়ে ভাগ করলে হয় 3। আচ্ছা, তাহলে এখন 12 সমান সমান 2 গুণন 2 গুণন 3, এটা হচ্ছে 12। 2 গুণন 2 4, 4 কে 3 দিয়ে গুণ করলে হয় 12। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করি, এইখানে দুইটা 2 আছে আর এখানে একটা 3 আছে। দুইটা 2 আর একটা 3, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আচ্ছা, আর একটি উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি। পাশাপাশি 12 পূর্ণবর্গ নয়, 12 পূর্ণবর্গ নয়, সেই ক্ষেত্রে এই ঘটনাটা ঘটলো। আর পূর্ণবর্গ এমন একটা সংখ্যা নেই, যেমন 36। 36 হচ্ছে পূর্ণবর্গ। তাহলে 36 এর মৌলিক গুণগুলো বের করার চেষ্টা করি। 2, এখানে হচ্ছে 18, 3 তাহলে 6, এখানে 2 নিলে হবে 3। আচ্ছা, 36 হচ্ছে পূর্ণবর্গ। এখন 36 সমান সমান কি লেখা যাবে? 36 সমান সমান 2 গুণন 3 গুণন 2 গুণন 3। আচ্ছা, এখানে যে একটা বিষয় খেয়াল করি, 2 আছে 2টি, 3ও আছে 2টি। 2 আছে 2টি, 3ও আছে 2টি। তাহলে আমরা এখান থেকে যদি 2 এর উপর স্কয়ার দেই আর 3 এর উপর স্কয়ার দেই, 2 এর উপর স্কয়ার হয়, 3 এর উপর স্কয়ার হয়, পূর্ণবর্গ 36। আমরা কিন্তু এভাবে এটা প্রকাশ করতেই পারি। 2 এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার, 36 হলো। অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি বিষয়টা, 2 গুণন 2 গুণন 3 গুণন 3, আমরা চাইলে 2 গুণন 2 কে 2 স্কয়ার আর 3 গুণন 3 কে 3 স্কয়ার লিখতে পারি। তার মানে 36 পূর্ণবর্গ। আচ্ছা, এখন বিষয়টা খেয়াল করি, এখানে 2 স্কয়ার লেখা যাচ্ছে, 2 এর উপরে স্কয়ার দেওয়া যাচ্ছে, কিন্তু 3 এর উপরে কিন্তু স্কয়ার দেওয়া যাচ্ছে না। 3 এর উপরে স্কয়ার দেওয়া যাচ্ছে না, 12 পূর্ণবর্গ নয়। এখন কি হলে 3 এর উপরে স্কয়ার দেওয়া যেত? কি হলে 3 এর উপরে স্কয়ার দেওয়া যেত? যদি এখানে আরেকটি 3 গুণ আকারে থাকতো, তাহলে আরেকটি গুণ আকারে থাকলে এখানে 3 এর উপরে স্কয়ার দেওয়া যেত। তখন কি হতো? সংখ্যাটি হতো পূর্ণবর্গ।
তাহলে এবং আমরা খেয়াল করে দেখি 12কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 36 হয়। 36 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে যে 12কে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আমরা কিন্তু বের করতে পারলাম, আমরা কি করতে পারলাম? বের করতে পারলাম যে 12কে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তা আমরা কি পেলাম? আমরা পেলাম যে 12কে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তা এই বিষয়টা তো আমরা এভাবে বুঝলাম। এখন এটা যদি আমাদের কোনো পরীক্ষাতে আসে তখন আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটা কি করে করব সেই বিষয়টা এখন আমরা সুন্দরভাবে একটা এই গণিতের সাহায্যে বা ক্যালকুলেশনের সাহায্যে বোঝার চেষ্টা করি। এখন আমরা দেখব যে এই ম্যাথটাকে বা এই গাণিতিক সমস্যাটাকে আমরা কত ভালো করে উপস্থাপন করতে পারি। আচ্ছা, 12 2 6 এখানে 2 3, তাহলে এখানে 12 নিলাম, 2 গুণন 2 গুণন 3 সমান সমান 2 গুণন 2 জোড়া হলো 3। এখন আমরা লিখব যে এখানে 3 জোড়া বিহীন, 3-এর জোড়া নেয়। 3-এর যেহেতু জোড়া নেয় ওই জন্য আমরা 3 স্কোয়ার লিখতে পারতেছি না। সুতরাং হচ্ছে 12কে 3 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখানে হচ্ছে এই যে 2 গুণ 2 গুণ 3, এখানে হচ্ছে 3 জোড়া ভিড়, সুতরাং 12কে 3 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি তিন। আমরা যখন কোনো পরীক্ষাতে এই ম্যাথটা অ্যাটেন্ড করব তখন এইভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করব যে কিভাবে, এই যে এইভাবে প্রথমে আমরা মৌলিক গুণক বের করব, তারপরে এখানে গুণ আকারে প্রকাশ করব, তারপরে এখানে কি করব? গুণ আকারে প্রকাশ করব, তারপরে দেখব কোনটার জোড়া আছে কোনটার জোড়া নাই। যেটার জোড়া নাই, যে সংখ্যাটির জোড়া নেই ঠিক তত দ্বারাই এখানে গুণ করতে হবে। এখানে 3 জোড়া ভিড়, সুতরাং 12কে 3 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। অতএব নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 3। এখন আমরা আরেকটি বড় সংখ্যা, এর চেয়ে বড় 72। এখন 72 নিয়ে দেখব, 72 সংখ্যাটি ক্ষেত্রে হিসাব করে দেখব যে 72কে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের এখনকার সংখ্যাটি হচ্ছে 72। আচ্ছা, প্রথমে আমরা মৌলিক গুণক বের করার চেষ্টা করি। 2 দিয়ে ভাগ করব, অবশ্যই মৌলিক গুণক হতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। 2 দিয়ে নিলাম, তাহলে 36 হবে। এখানে 2 দিয়ে 72কে ভাগ করি 36 হবে। তা আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 18। 18 আবার 2 দিয়ে ভাগ যাবে, তাহলে হবে 9। আর 9 এটা 3 দিয়ে যাবে, তাহলে হবে 3। এখন তাহলে আমরা 72 সমান লিখতে পারবো কি? 2 গুণন 2 গুণন 2 গুণন হচ্ছে 3 গুণন 3 সমান সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3। এখন যদি জোড়া দেখাই, এই এখানে 2 এর জোড়া আছে 2 গুণন 2, এখানে 3 এরও জোড়া আছে 3 গুণন 3, কিন্তু এই যে 2 মাঝখানে একটা 2 আছে এটা জোড়া নেই। তাহলে ব্যাপারটা কি? এখানে যদি একটা 2 গুণ নিতাম আমরা তাহলে কিন্তু 72 পূর্ণবর্গ হতো, আর 72কে 2 দ্বারা গুণ করলে হবে 144, আর 144 কিন্তু পূর্ণবর্গ, কেন 12 গুণন 12 144 হয়।
তাহলে আমরা এখানে এখন কিভাবে লিখবো এখানে 2 জোড়াবিহীন, 2 জোড়াবিহীন। তাহলে কি হবে, 72কে 2 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, 2 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কি, 2 হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 2। এখন এই যে আমরা পদ্ধতিটা শিখে নিলাম, এই পদ্ধতির সাহায্যে যে কোনো পূর্ণবর্গ নেয় এমন সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো, আর সংখ্যাটি যতই বড় হোক বা ছোট হোক। এখন কথা হচ্ছে এটা তো হলো কত দ্বারা গুণ করলে। এখন যদি আমাদের প্রশ্নটা এইভাবে দেওয়া হয় যে কত দ্বারা বা কোন সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, এটাও আসতে পারে। এই প্রশ্নটা 2 ভাবে আসে। প্রথমত আসতে পারে এইভাবে যে কত বা কোন সংখ্যাটি দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, আর অপরপক্ষে এইভাবেও আসতে পারে যে কত বা কোন সংখ্যাটি দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে। এখন আমরা খেয়াল করে দেখি যে এখানে 2 এর জোড়া নাই, 2 এর কি জোড়া নাই। তাহলে আমরা যদি এখানে 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এই 2টা থাকবে না, আর 2 দ্বারা ভাগ করলে এই 2 যদি না থাকে তখন 72 হবে কি হবে 36। অর্থাৎ 72কে 2 দ্বারা ভাগ করলে কিন্তু পূর্ণবর্গ হবে। 72কে 2 দ্বারা গুণ করলে হয় 144, যেটা কিনা পূর্ণবর্গ। আবার 72কে 2 দ্বারা ভাগ করলে ওটা হবে 36, সেটাও কিন্তু পূর্ণবর্গ। অর্থাৎ এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে, এখান থেকে এই সিদ্ধান্তটা নেওয়া যাচ্ছে যে সংখ্যাটি জোড়া নাই বা জোড়াবিহীন অবস্থায় থাকবে সেই সংখ্যাটি গুণ অথবা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। অর্থাৎ আমরা আমাদের যদি এই গাণিতিক এই সমস্যাটা চাই এভাবে যে কত দ্বারা ভাগ করলে, তখন আমরা কি করব, পুরোপুরি এই প্রক্রিয়াটাই ব্যবহার করব। আর এই যে জোড়াবিহীন এই যে গুণ আমরা এখানে লিখছি, গুণ করলে এই গুণের স্থলে আমরা লিখব ভাগ করলে। এই গুণের স্থলে আমরা কি লিখব, ভাগ করলে পূর্ণবর্গ হবে। জাস্ট শুধুমাত্র বলা যেতে পারে এইটুকুই পার্থক্য, আর তেমন কোনো কিন্তু কোনো পার্থক্যই নেই। আচ্ছা, এখন আমরা অন্য একটি সংখ্যা নিয়ে এই বিষয়টা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি যে কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ নয় এমন একটি সংখ্যাকে পূর্ণবর্গ করা যাবে। এটার জন্য আমরা এবার বেছে নিচ্ছি হচ্ছে 288। আচ্ছা, আমরা এখন করব কি 288 নিয়ে কাজ করব। 288 তা প্রথমে কি করব, এটা পূর্ণবর্গ নয়, এটি পূর্ণবর্গ নয়, তাহলে এটাকে আমরা কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে এটা আমরা নির্ণয় করব। এখন শিখব কত দ্বারা ভাগ করলে। আচ্ছা, তা প্রথমে এটা এই 288 মৌলিক গুণনগুলো বের করার চেষ্টা করব। তাহলে 288 মৌলিক গুণনগুলো বের করি। এখানে আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে হবে কত, 144। আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 72। আবার 2 দিয়ে ভাগ। আমরা কিন্তু খেয়াল করতেছি একটা বিষয়, সংখ্যাগুলো যেন মৌলিক গুণনীয়ক হয়। মৌলিক গুণনীয়ক এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে মৌলিক হতে হবে সংখ্যাগুলো। আচ্ছা, তাহলে এখানে আবার 36, আবার 2 নিলাম, তাহলে হচ্ছে 18। আবার 2 নিলাম 9, এবার নিব 3। আমাদের কিন্তু মৌলিক গুণনীয়কগুলো চলে আসলো। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, 288 সমান কি লেখা যাবে, 2 গুণন 2, 1 2 3 4 5টা 2 আছে, তাহলে 1 2 3 4 5 3 গুণন 3। তাহলে 288 আমরা মৌলিক গুণগুলো পেয়ে গেলাম। এখন আমরা 2 গুণন 2 জোড়া মিলল, 2 গুণন 2 এটারও জোড়া পেলাম, 2 জোড়া নাই,
3 গুণন 3 জোড়া পেলাম। এখানে কি আছে? 2 জোড়াবিহীন অবস্থায় আছে, 2 জোড়াবিহীন অবস্থায় আছে। যেহেতু 2 জোড়াবিহীন অবস্থায় আছে, তাহলে আমরা এই 288 কে 2 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে। এখন 288 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 144। 288 কে 2 দ্বারা ভাগ করলে হবে 144, আর 144 সমান সমান হয় কিন্তু 12 গুণন 12, অর্থাৎ 144 পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, তাহলে এখন আমরা লিখবো কি হবে? লিখবো ঠিক আগের অঙ্কের মতো করে, যে এখানে 2 জোড়াবিহীন অতএব 288 কে 2 দ্বারা ভাগ করলে, 2 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি, ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? 2 হবে। তাহলে নিশ্চয়ই এই যে আজকের যে আলোচনা আমরা করলাম, যে একটি পূর্ণবর্গ নয় এমন কোন সংখ্যাকে কত দ্বারা গুণ অথবা ভাগ করলে পূর্ণবর্গ হবে, সেই বিষয়টা আমরা একাধিক উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করলাম। আশা করি এই বিষয়টা ভালো মতোই বোঝা গেছে। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।